নবান্ন আন্দোলনকারী স্নায়ুযুদ্ধ এখনো স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানের জুনিয়র চিকিৎসকরা মঙ্গলবার থেকে টানা অবস্থানে রয়েছেন তিনি। গতকাল আমরা যে ছবি দেখেছি, নবান্নের ডাকা বৈঠকে গেলেও কিন্তু তাদের ফিরে আসতে হয়, কারণ তাদের একটি শর্ত অর্থাৎ লাইভ স্ট্রিমিং এর শর্ত মানেনি নবান্ন, এবং তার জন্যই তাদের ফিরে আসতে হয়। আবারও ভেস্তে গেল আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠক। বাদ সাধল জুনিয়র ডাক্তারদের একটি শর্ত। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর নবান্ন ছেড়ে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে স্বাস্থ্য ভবনে ফিরে এলেন আন্দোলনকারী চিকিৎসকেরা এবং জানিয়ে দিলেন তাঁদের আন্দোলন চলবে, প্রয়োজনে আরও 33 দিন পথে থাকতে পারেন তারা। অধরা রয়ে গেল সমাধান সূত্র। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সচিন রক্ষিতের কাছে। সচিন, তুমি অবস্থান স্থলে রয়েছে, অর্থাৎ মঙ্গলবার থেকে টানা অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে, এবং যে ছবি আমরা গতকাল দেখেছি, নবান্নে গিয়েও তাদের ফিরে আসতে হলো। তাদের একটি শর্ত অর্থাৎ লাইভ স্ট্রিমিং এর শর্ত মানা হয়নি, এবং তারা এরপর জানিয়ে দিয়েছেন প্রয়োজনে তারা 33 দিন আরও 33 দিন তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সমাধান সূত্র বেরোবে কোথায়, কখন বেরোবে, এবং কি জানাচ্ছেন তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে? কি ছবি এখন সেই যে স্বাস্থ্য ভবনের সামনে, ঠিক কি ছবি আজ সকালে? দেখো, ছবিটার কিন্তু কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আমরা শেষ 3টে রাত যেভাবে দেখেছি জুনিয়র চিকিৎসকরা এই যে রাস্তায়, স্বাস্থ্য ভবনের রাস্তায়, অর্থাৎ এই যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের অভিমুখে যে রাস্তা, এবং তার সঙ্গে সঙ্গে একই রকমভাবে এই যে স্বাস্থ্য ভবন থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় যাওয়ার যে রাস্তাটি, এই দুটি রাস্তার দুপাশেই জুনিয়র চিকিৎসকরা তারা রাস্তায় বসে রয়েছেন। সমাধান সূত্র খোঁজার জন্য বৈঠকে বা আলোচনায় যাওয়ার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত গিয়েছিলেন গতকালকে নবান্নতেও, কিন্তু সেখানে গিয়েও কোনো রকম কোনো সমাধান সূত্র বেরোয়নি। শুধুমাত্র একটি যে দাবি তাদের বা একটি শর্ত, সেই শর্ত পূরণ না হওয়ার, সেটি হচ্ছে লাইভ স্ট্রিমিং। তারা বলছেন যে যদি সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হতে পারে, যদি মুখ্যমন্ত্রীর প্রত্যেকটি বৈঠক লাইভ স্ট্রিমিং হতে পারে, তাহলে এই বৈঠক কি নয় কেন, সেই প্রশ্ন তুলছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন সকাল থেকে স্লোগান শাউটিং করছেন তাদের সঙ্গে। একটি মাত্র শর্ত, যে শর্তটিকে মানা গেল না, এবং সমাধানের রাস্তা অধরা রয়ে গেল। জুনিয়র চিকিৎসকরা তো গিয়েছিলেন এই গোটা অচল অবস্থা কাটিয়ে তুলতে, তারপরেও কেন সমাধানের রাস্তা বের করা গেল না? কোথাও কি সদিচ্ছের অভাব? সেটা তো উনি বলবেন। শর্ত সত্যি একটাই শর্ত দেওয়া হয়েছিল, বাকি যে আপনারা শর্ত দেখাচ্ছেন 5টা শর্ত, এটা কিন্তু 5টা শর্ত নয়, 5টা বিষয়। ওই বিষয় নিয়ে ওনার সাথে কথা বলতে গিয়ে যাওয়া হয়েছিল। শর্ত একটাই ছিল যে সাধারণ মানুষ ডাক্তারদের সাথে নেমেছে, আপনি তো সাধারণ মানুষের জন্যই রাজ্যে আছেন, তাহলে সাধারণ মানুষ কেন জানবে না আপনার সাথে কি আলোচনা হচ্ছে? এটা আপনি বলছেন যে আপনি সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে এটা বলছেন যে সুপ্রিম কোর্ট এটাকে মানে সুপ্রিম কোর্টে বিচার চলছে বলে এটা স্ট্রিমিং করা যাবে না, কিন্তু সুপ্রিম কোর্টে এইটা আপনার নর্মালি হচ্ছে, মানে যখন আমাদের কেসটা চলছে, শুনানি চলছে, তখন তারা লাইভ স্ট্রিমিং করছে যে সাধারণ মানুষ জানুক যে এটা কত দূর এগোচ্ছে, কি বিচার পাচ্ছে এটার। তো সেখানে আপনার কি অসুবিধা আছে? যদি 5টা মিনিট কথা বলেন, কি অসুবিধা আছে? এটাই হচ্ছে কথা। আমরা জানতে চাইছি যে প্রশ্নকে কি আপনি ভয় পাচ্ছেন? সাধারণ মানুষ, ডাক্তারদের, শিক্ষিত মানুষদের প্রত্যেকের কি আপনি প্রশ্নটা ভয় পাচ্ছেন? এটা আমাদের প্রশ্ন। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক এবং সেটা লাইভ স্ট্রিমিং, এটা তো প্রথমবার হচ্ছে বা হবে, দাবি উঠছে এমনটা তো নয়। এর আগেও তো এনআরএস এর সময় আমরা দেখেছি লাইভ স্ট্রিমিং। তাহলে এবার কোথায় আটকাচ্ছে, মানে ঠিক কোন জায়গাটা আটকাচ্ছে? আজকে 34তম দিন, সেই 34তম দিনে দাঁড়িয়েও কোথায় আটকে যাচ্ছে? সব থেকে বড় ব্যাপার, আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, উনি শিক্ষাকে রাস্তায় নামিয়েছে, উনি স্বাস্থ্যকেও রাস্তায় নামালো। যারা ওনাকে নিয়ে এসছে এই রাজ্যে, সাধারণ জনতা, সাধারণ নাগরিক, তাদেরকেও রাস্তায় নামিয়েছেন। মানে এটার পরে আর কোনো কথাই হয় না, ঠিক আছে? আর আপনি যেটা প্রশ্ন করলেন যে উনি কেন এটাকে করতে চাইছেন না, নিশ্চয়ই কোথাও কিছু ভয় আছে বা কোথাও কোনো কিছু লোকাচ্ছেন, যার জন্য হয়তো এটা করতে চাইছেন না উনি। মানে এটা সত্যি বুঝতে পারছি না। আমার করজোরে অনুরোধ ওনার কাছে, উনি একজন মহিলা, উনি সব ভুলে গিয়ে উনি একজন মানুষ। সেই মানুষের জায়গা থেকে যে মানে ঘটনাটা ঘটেছে, উনি আজকে এসে বলছেন যে উনি শোক প্রস্তাব শোক করতে চান, ওখানে 1 মিনিটের উনি শোক বার্তা দিতে চান ওখান থেকে। এতদিন কোথায় ছিলেন? উনি যদি একবার বলতেন যে আপনারা তো দেখছেন
যে কারুর কোনো কে কি ডাকছে, কে কোন প্রচার করছে কেউ জানে না। কেউ বলছে মোমবাতি জ্বালাতে, কেউ বলছে লাইট নেভাতে, পুরো রাজ্য করছে সেটা। সেখানে উনি যদি একবার, উনি আমাদের মাথার ওপরে আমাদের গার্জেন হয়, উনি যদি একবার বলতেন যে 5 মিনিটের জন্য নিরাপত্তা পালন পুরো রাজ্য করবে, এটা যদি উনি প্রথমে প্রস্তাব দিতেন, আমার মনে হয় উনি আরো সেফ জায়গায় থাকতেন এই ব্যাপারটা নিয়ে। এটা নাকি চেয়ারের মুখ্যমন্ত্রী বল, একদমই নয়। আমরা চাইছি না মুখ্যমন্ত্রী উনি চেয়ার ছাড়ুক। আমরা শুধু যে জায়গাগুলো গলদ আছে সেই জায়গাগুলোকে ওনাকে ধরিয়ে দিতে চাইছি, আর বলতে চাইছি সেই জায়গাগুলো আপনি রেকটিফাই করুন। ওনার চেয়ার নিয়ে কি হবে বলুন না? আমিও ওনার চেয়ার, উনি তো ওইটা করতেই উনি বসেছেন। ওনার চেয়ারকে তো ওই জন্য তো আমরা ওনাকে ভোট দিয়েছি ওখানে বসানোর জন্য, যে আপনাকে বুঝতে পেরেছি আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি চালাতে পারবেন, আপনাকে এখানে বসাচ্ছি। কিন্তু আপনাকে যে সাধারণ মানুষ বসাচ্ছে তাদের তো কথা শুনতে হবে, কারণ আপনি তো তার জন্যই বসে আছেন ওখানে। তার কথা তো আপনাকে শুনতে হবে, সেটা না শুনলে কি করে হবে? সচিন, আরো একটা বিষয়, তুমি ওদেরকে জিজ্ঞেস করো, জুনিয়র ডাক্তারদের জিজ্ঞেস করো যে তৃণমূল সাংসদ তিনি বলেছেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অসাংবিধানিক, এবং তিনি আরো বলেছেন যে ডাক্তারি পরীক্ষা বসতে দেওয়া উচিত নয় এদের, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। এই বিষয়ে তারা কি বলবেন, তাদের প্রতিক্রিয়া? একদমই আমি তাদের সঙ্গে কথা বলবো। কর্মবিরতি, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আপনাদের মূল কাজ রোগীকে পরিষেবা দেওয়া, এবং আপনাদের কর্মবিরতি অসাংবিধানিক। সাংবাদিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা, ফায়ার সার্ভিসের কর্মীরা কর্মবিরতিতে যান না, আপনারা কেন? কর্মবিরতিতে আমরা যেতে চাইছি না। এখানে এসেও আমরা কর্ম করেছি, ডাক্তারদের শরীর খারাপ, পুলিশদের শরীর খারাপ হয়েছে, আমাদেরই জুনিয়র ডাক্তাররা দেখেছেন, কিন্তু আমাদেরই জুনিয়র ডাক্তার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছেন ওনাদের। এবং এইটা সবার আগে সবাইকে পরিষ্কার করে জানতে হবে, কেউ কর্মবিরতিতে নেই। আপনি অভয়া ক্লিনিকের নাম শুনেছেন, প্রতিটা হসপিটালে অভয়া ক্লিনিক খুলেছে। শুধু তাই নয়, আলাদা আলাদা করে জায়গা, যেমন কুমোরটুলি, এরকম নানান জায়গায় অভয়া ক্লিনিক আলাদা আলাদা করে খুলেছে। সেখান থেকে জুনিয়র ডাক্তাররা কিন্তু সেবা দিচ্ছে। আর একটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে মানে আমাদের প্রশাসন এবং অনেক মানুষই এই কথা বলছেন, মানুষ বলছেন না, প্রশাসনই মেনলি বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছেন। তাহলে 93,000 সিনিয়র ডাক্তার কি করছেন? তাহলে 93,000 সিনিয়র ডাক্তার মিথ্যে কথা বলছেন যে ওনারা ওপিডি দেখছেন, ওনারা বাকিটা সামলাচ্ছেন, ওনারা কি মিথ্যা কথা বলছেন? তাহলে আমাদের মুখ্যমন্ত্রী উনি কি বলতে চাইছেন, যে সিনিয়র ডাক্তার নেই? না, উনার শাসন ব্যবস্থার থাকাকালীন স্বাস্থ্য যে সমাজটা, সেই সমাজটাই 7,500 ডাক্তারের জন্য ভেঙে গেল। তাহলে বাকি আর কোথায় গেল 93,000 আমাদের সিনিয়র ডাক্তাররা? এই প্রশ্নটা তো ওনাকে আমরা করবই, এবং সিনিয়র ডাক্তাররাও খুব তাড়াতাড়ি হয়তো এই প্রশ্নটা করবেন ওনাকে, এটাই আমাদের মনে হয়। কল্যাণ ব্যানার্জিও একাধিক কথা বলছেন, এবং সেক্ষেত্রেও কিন্তু ওনার কথাগুলো কিন্তু সম্পূর্ণ জুনিয়র চিকিৎসকদের ওপরে দায় চাপানোর মতনই কথা। তো কল্যাণ ব্যানার্জির অভিমত অনুসারে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনেও আরো দ্বিতীয়বার ভাবার প্রসঙ্গ রয়েছে। জুনিয়র চিকিৎসকদের এই যে পরিস্থিতি, গোটা পরিস্থিতির দায়ও কিন্তু চাপানো হচ্ছে। দেখুন, প্রথমত জানতে হবে কল্যাণ ব্যানার্জি কখন বলেছে, সকালে বলেছে না রাত্রিরে বলেছে? ঠিক আছে, উনি যদি রাত্রিরে বলে থাকেন, উনি মদন মিত্র স্যার এনারা রাত্রিরে বললে কথা একটুখানি বুঝে নিতে হবে যে ওনারা কিভাবে বলছেন, কখন বলছেন। আর বাকি যদি ওনার কথা অনুযায়ী ধরেন, তাহলে আমি বলবো করুক না। সিনিয়র ডাক্তাররা বলে রেখেছে যে একটা কোনো জুনিয়র ডাক্তারের গায়ে হাত করুক বা জুনিয়র ডাক্তারের প্রতি স্টেপ হোক, সিনিয়র ডাক্তাররা দেখিয়ে দেবে কি করা যেতে পারে। আর এই আন্দোলন যদি এই ভুলটা করে থাকে সরকার, তাহলে এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর জায়গায় যাবে, এটা ওনাকেই তখন ভুগতে হবে। তাই আমি রিকোয়েস্ট করবো এইসবে কান না দিয়ে। আরো বলেছেন যে ডাক্তারি পরীক্ষা বসতে দেওয়া উচিত নয় এদের, অর্থাৎ যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন বা ধর্নায় বসছেন বা আন্দোলনে রয়েছেন, তাদের বলছেন এই ধরনের কথা, তাদের উদ্দেশ্য করে বলছেন। কেউ কমেন্ট করবেন না। আপনাদের পরীক্ষা, আপনারা এক একটা বড় বড় পরীক্ষা পাশ করে, বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষাগুলো পাশ করে একজন চিকিৎসক হিসেবে আস্তে আস্তে পড়াশোনা শুরু করেন। সেখানে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি বলছে যারা আন্দোলনে রয়েছে তাদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত না ডাক্তার। দেখুন, ডাক্তারিটা না নোবেল প্রাইজ একটা প্রফেশন, ঠিক আছে? এটা সারা ওয়ার্ল্ড জানে, সারা ওয়ার্ল্ড বলে যে ডাক্তাররা একটা মানে নোবেল আপনার জয়ী করে ডাক্তাররা।
এবং ওনাকে বলুন না একবার উনি উকিল তো, ওনাকে বলুন একবার ডাক্তারিটা করতে, তাহলে উনি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে কতটা খেটে ওই জায়গাটায় যেতে হয়। ঠিক আছে, লয়ারদেরও যেতে হয়, তাদের কম কষ্ট করতে হয় না, কিন্তু ডাক্তাররা যে সেবা দেয়, যে জায়গাটায় যায়, যেভাবে যায় সেই জায়গাটাতে, সেই জন্যই তো আমরা সিকিউরিটি চাইছি। যে আমরা ডাক্তারদের বলা হয়, আমি একজন সাধারণ মানুষ, ঠিক আছে, সাধারণ মানুষ হিসাবে আমি এটাই জানি যে আমাদের মা বাবারা এটাই শিখিয়েছে যে ভগবান যেরকম আছে সেরকম আমাদের জ্যান্ত ভগবান পৃথিবীতে কিন্তু ডাক্তাররা। ঠিক আছে, সেই ডাক্তারদেরকে সেফটিটা আমাদেরকেই দিতে হবে। একদমই তুমি শুনলে এখানে যারা আন্দোলনে রয়েছে, এরা যারা চিকিৎসক যারা রয়েছে তাদের পাশে সেই সাধারণ মানুষরা দাঁড়িয়েছেন এবং সেই সাধারণ মানুষরাই কিন্তু একেবারে মূলত তোমার কাছে আবারও চিকিৎসক ফিরবো, হয়ে তবে সওয়াল আপাতত করছেন। ধন্যবাদ জানাচ্ছি। চিকিৎসকদের হয়ে